নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা আবারও শুনতে চলেছেন বিক্রম বেতালের চতুর্থ গল্প। বেতাল আবারও আসছে আপনাদের গল্প শোনাতে। আজকের গল্পের নাম সুখ ও শাড়ির গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত ছোটদের বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সুখ ও শাড়ির গল্প। এক সময় ভোগনগরে অনঙ্গ সেন নামে একজন রাজা ছিলেন। তার একটি সুখ পাখি ছিল চূড়ামণি নামে। সেই পাখিটি রাজার সঙ্গে সব সময় থাকত। সেই পাখির গুণ ছিল অনেক। একদিন রাজা চূড়ামণিকে জিজ্ঞাসা করলেন। তুমি কি কি জানো তা আমাকে সব খুলে বলো তো চূড়ামণি। চূড়ামণি বলল, মহারাজ, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কথা জানি। রাজা বিস্মিত হয়ে বললেন, বাবা, তুমি যদি তিন কালের কথাই জানো, তাহলে তো নিশ্চয় বলতে পারো যে আমার মনের মতো রানী কে হবে, অথবা কাকে আমি বিয়ে করতে পারি, আর এখন সে কোথায় বা আছে। মহারাজ, মগধ দেশের বিখ্যাত রাজা বীর সেনের চন্দ্রাবতী নামে একটি সুন্দরী ও সুলক্ষণা কন্যা আছে। ভবিষ্যতে তার সঙ্গেই আপনার বিয়ে হবে বলে আমার মনে হয়। রাজা অনঙ্গ সেন চূড়ামণির কথার সত্যতা বিচার করার জন্য সুপ্রসিদ্ধ রাজদৈবজ্ঞ চন্দ্রকান্তকে ডেকে এনে তার মতামত জানতে চাইলেন। চন্দ্রকান্ত গণনা করে ওই একই কথা বললেন। রাজা চন্দ্রকান্তের কথা শুনে খুবই খুশি হলেন এবং তার অতি প্রিয়, বুদ্ধিমান ও বিচক্ষণ ব্রাহ্মণকে মগধরাজের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন। চন্দ্রাবতীরও মদন মঞ্জুরি নামে একটি শাড়ি ছিল, সেও ছিল সর্বজ্ঞ। চন্দ্রাবতী শাড়িকেও জিজ্ঞাসা করলেন, শাড়ি, তুমি কি বলতে পারো আমার মনের মতো যোগ্য পাত্র কোথায় আছে, যিনি আমাকে বিয়ে করবেন? শাড়ি বলল, রাজকুমারী, ভোগবতী নগরের রাজা অনঙ্গ সেনই হবেন আপনার ভবিষ্যতের স্বামী। অনঙ্গ সেন এবং চন্দ্রাবতী দুজনেই তাদের পাখির কাছ থেকে ভবিষ্যৎ জানতে পেরে উভয়েই উভয়ের প্রতি অনুরাগী হলেন আর সেই সময়ের জন্য প্রতীক্ষা করতে শুরু করলেন। এই ঘটনার কিছুদিন পরেই অনঙ্গ সেনের দূত মগধরাজের কাছে তাঁর আগমনের কারণ রাজাকে জানালেন। রাজা খুশি হয়ে প্রস্তাবে রাজি হলেন। তারপর সেই ব্রাহ্মণকে বিয়ে পাকা করতে বলে অনেক জিনিসপত্র উপহার হিসাবে তার সঙ্গে ভোগবতী নগরে পাঠালেন। অবশেষে নির্দিষ্ট দিনে অনঙ্গ সেন মগধে এসে চন্দ্রাবতীকে বিয়ে করে নিজের রাজ্যে ফিরে এসে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। চন্দ্রাবতী যখন ভোগবতীতে তাঁর শ্বশুর বাড়ি আসেন, তখন তার অতি প্রিয় শাড়ি মদন মঞ্জুরিকেও সঙ্গে করে এনেছিলেন। একদিন যখন অনঙ্গ সেন ও চন্দ্রাবতী গল্প করছিলেন, তখন রাজা রানীকে বললেন, শোনো রানী, একটা কথা বলি। একা থাকা বড়ই কষ্ট। আমরা যখন বিয়ে করে দুজনেই সুখী হয়েছি, তখন আমার একটা ইচ্ছা আছে, আমাদের প্রিয় সুখ ও শাড়িকে এক খাঁচায় রাখি। একসঙ্গে দুজনে থাকলে ওরাও আমাদের মতো সুখী হবে। কি বলো রানী? রাজা ও রানীর ইচ্ছায় সুখ ও শাড়ি দুজনকেই একই খাঁচায় রাখা হলো। একদিন দুজনের মধ্যে ভীষণ তর্ক শুরু হলো। সুখ বলল, দেখো, এই সংসারে ভোগই হলো সারবস্তু। যে লোক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেও ভোগ সুখ থেকে বঞ্চিত থাকে,
তার জন্মই বৃথা। সেই জন্যই বলি, তুমি সবসময় এরম মন মরা হয়ে বসে থাকো কেন? ছাড়ি এই কথা শুনে বলল, পুরুষ জাতি ভীষণ স্বার্থপর, সৎ, অধর্মী ও খুনি। সেই জন্যই পুরুষ সঙ্গ আমার একদম ভালো লাগে না। সুখ রেগে গিয়ে বলল, মেয়েদের চরিত্রের কথা আর বলো না। মেয়েরা অত্যন্ত চপলা, কুটিলা ও মিথ্যাবাদী হয়। দুজনের এই তর্ক শুনে রাজা বললেন, আহা, তোমরা মিছে মিছে এত তর্ক কেন করো? শাড়ি বলল, মহারাজ, আমাদের এ তর্ক মিছিমিছি নয়। পুরুষেরা যে কত বড় অধর্মী তা আমার জানা আছে। তাহলে মন দিয়ে শুনুন সেই সত্য কাহিনী। ইলাপুরে মহাদন নামে একজন ধনী বণিক বসবাস করতেন। বিয়ের পর বহু দিন হয়ে গেছে, কিন্তু তাদের একটিও সন্তান না হওয়ায় বড়ই দুঃখে দিন কাটতে থাকে। অবশেষে বেশি বয়সে তাদের একটি পুত্র সন্তান হলো। সেই কারণে বণিকের আনন্দের সীমা রইল না। তিনি পুত্রের নাম রাখলেন নয়নানন্দ। পরম যত্নে বাবা মা তাকে মানুষ করতে লাগলেন। পুত্রের যখন 5 বছর বয়স হলো, তখন লেখাপড়া শেখার জন্য একজন ভালো শিক্ষক রাখলেন। ছোটবেলা থেকেই নয়নানন্দ সব সময় দুষ্ট সঙ্গীদের সঙ্গে মেলামেশা করত। তাছাড়া লেখাপড়াতেও সে ছিল ভীষণ অমনোযোগী। লেখাপড়ার থেকে খেলাধুলায় সে বেশি ভালোবাসতো। অনেক বদ অভ্যাস সে ধীরে ধীরে আয়ত্ত করলো। তার মুখে সব সময় খারাপ কথা ছাড়া ভালো কথা ছিল না বললেই চলে। বয়স যত বাড়তে লাগলো, তার এই দোষগুলিও ধীরে ধীরে ততই বাড়তে লাগলো। এক সময় বণিকের মৃত্যু হলো। বাবার মৃত্যুর পর সব কিছু নয়নানন্দের হাতে এসে পড়ায় সে 2 হাতে টাকা ওড়াতে লাগলো। টাকা কেবল খরচই করতে লাগলো, উপার্জন হলো না কিছুই। এভাবে চললে রাজাও যে একদিন ফকির হয়। নয়নানন্দেরও একদিন তাই হলো। এক সময় সে প্রায় ফকির হয়ে গেল। এই অবস্থায় ইলাপুর ছেড়ে ঘুরতে ঘুরতে একদিন চন্দ্রপুরে তার বাবার বন্ধু হেমগুপ্তের কাছে গিয়ে সে উপস্থিত হলো। বন্ধু পুত্রকে দেখে তিনি ভীষণ খুশি হলেন ও তার কাছে হঠাৎ আসার কারণ জিজ্ঞাসা করলেন। কিন্তু নয়নানন্দ তার কাছে মিথ্যে কথা বলল। সে বলল, কয়েকটা জাহাজ নিয়ে সিংহল দ্বীপে বাণিজ্য করতে যাচ্ছিলাম, কিন্তু দৈব প্রতিকূল হওয়ায় সমুদ্রে প্রবল ঝড় ওঠে এবং আমার সমস্ত জাহাজ জলে ডুবে যায়। ভাগ্যে আমার মৃত্যু ছিল না, তাই কোনো রকমে 1 খণ্ড কাঠকে সম্বল করে ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে তীরে এসে আছড়ে পড়লাম। এই দুঃখের কথা বলে নয়নানন্দ কয়েক ফোঁটা চোখের জল ফেলতেও ভুলল না। সব ঘটনা শুনে বন্ধুপুত্রের জন্য তার বড়ই মায়া হলো। তাকে পরম যত্ন আত্মি করতে লাগলেন হেমগুপ্ত। তিনি মনে মনে ভাবলেন, কন্যা রত্নাবতীর জন্য তো একজন সুপাত্রের অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছেন, কিন্তু মনের মতো পাত্র তিনি পাচ্ছেন না। অবশেষে ভগবান বুঝি সদয় হয়ে পাত্র ঘরে এনেই উপস্থিত করেছেন। দেরি না করে ভালো বংশ ও প্রচুর অর্থ সম্পত্তির মালিক এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
তাই হেমগুপ্ত স্ত্রীকে তার মনের সব কথা খুলে বললেন। স্ত্রী সব কথা শুনে খুশি হয়ে মত দিলেন। তারও ছেলেটিকে খুবই পছন্দ হয়েছিল। হেমগুপ্ত তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব জানালে নয়নানন্দ সে প্রস্তাবে সম্মত হলো। তারপর শুভ দিনে রত্নাবতীর সঙ্গে নয়নানন্দের বিয়ে হয়ে গেল। বিয়ের পর পরম সুখে দিনগুলো কাটাতে লাগলো তারা। এভাবে কিছুদিন চলবার পর নয়নানন্দের সেই একঘেয়ে জীবন আর ভালো লাগলো না। আগেকার সেই উচ্ছৃঙ্খল দিনগুলি তাকে হাতছানি দিয়ে ডাকতে লাগলো। তাই নয়নানন্দ ঠিক করলো এখান থেকে তাকে চলে যেতেই হবে। সে তার স্ত্রীকে বলল, দেখো, অনেক দিন হলো আমি আমার দেশে ও আত্মীয় স্বজনদের ছেড়ে এখানে আছি, তাই আমার একবার দেশে যাওয়া উচিত। তুমি বাবা মাকে বলে আমাদের যাওয়ার একটা ব্যবস্থা করো। হেমগুপ্ত এবং তার স্ত্রী জামাইয়ের এই প্রস্তাব শুনে খুব খুশি হলেন। এমনটি তো হওয়া উচিত। জামাই চিরজীবন শ্বশুরের কাছে থাকবে এ আশা করা তো ঠিক নয়। জামাইকে সন্তুষ্ট করার জন্য তারা জামাইয়ের প্রস্তাবে সম্মত হলেন। শুভ দিন দেখে মেয়ে ও জামাইকে বিদায় দিলেন, আর মেয়ের সঙ্গে দিলেন অনেক অলংকার ও ধনরত্ন। কিছুটা পথ চলবার পর পথে এক গভীর বন পড়ল। নয়নানন্দ তার স্ত্রীকে বলল, দেখো, এই বন খুবই ভয়াবহ। এখানে দস্যুদের কিন্তু খুব ভয় আছে। পালকিতে যাওয়া বিশেষ নিরাপদ নয়। তাই পালকি ছেড়ে দিয়ে আমরা গরিবের বেশে হেঁটে যাই। আর তোমার অলংকার যা আছে তা একটা পুটলিতে বেঁধে আমাকে দাও। গরিবের বেশে গেলে দস্যুরা আমাদের কোনো রকম সন্দেহ করবে না। শহরে গিয়ে আবার তুমি সব অলংকার পরে নেবে। রত্নাবতী তার স্বামীর কথায় বিশ্বাস করে সব অলংকার স্বামীকে দিয়ে দিল। নয়নানন্দ পালকি বাহকদের বিদায় দিয়ে স্ত্রীকে নিয়ে গভীর বনের মধ্যে দিয়ে চলতে লাগলো। যেতে যেতে বনের মধ্যেই একটি কুয়ো দেখতে পেল। সেই কুয়োর মধ্যে রত্নাবতীকে ঠেলে ফেলে দিয়ে তার সমস্ত অলংকার ও অর্থ নিয়ে নয়নানন্দ পালিয়ে গেল। রত্নাবতী সেই নির্জন বনে কুয়োর মধ্যে পড়ে বাবা মার নাম করে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। ভগবানের অশেষ কৃপায় একজন লোক তখন সেই নির্জন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কান্নার আওয়াজ শুনে সে কুয়োর মধ্যে চেয়ে দেখে পরমা সুন্দরী একটি স্ত্রীলোক কাঁদছে। লোকটি তাড়াতাড়ি গিয়ে অনেক কষ্টে রত্নাবতীকে কুয়ো থেকে উপরে তুলে এনে জিজ্ঞাসা করলো, তুমি কে মা? তোমার পরিচয় বা কি? এই ভয়ঙ্কর বনের মধ্যে তুমি একা একা এলেই বা কি করে? রত্নাবতী মনে মনে ভাবলো সব ঘটনা বললে স্বামীর সম্বন্ধে অনেক কিছু বলতে হবে। তাই আসল ঘটনা গোপন করে সে বলল, চন্দ্রপুরের হেমগুপ্ত বণিক আমার বাবা। আমার নাম রত্নাবতী। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পর কয়েকজন দস্যু আমার সব অলংকার কেড়ে নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। আর আমার স্বামীকে মারতে মারতে তারা কোথায় যে নিয়ে গেছে তা আমি জানি না। রত্নাবতীর দুঃখের কথা শুনে লোকটির খুব মায়া হলো। দয়ালু লোকটি অতি যত্নে রত্নাবতীকে তার বাবার কাছে পৌঁছে দিয়ে এলো।
এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর অলংকার সব বেচে দিয়ে জুয়া ও মদ খেয়ে অল্প দিনের মধ্যেই সব টাকা শেষ করে ফেলল। সে আবার দুর্দশার মধ্যে পড়ল। তখন মনে মনে ঠিক করলো শ্বশুরবাড়ি গিয়ে আবার কিছু অর্থ হাতিয়ে নিয়ে সে পালিয়ে আসবে। তার স্ত্রীর প্রতি সে যে ব্যবহার করেছে তা নিশ্চয়ই শ্বশুরবাড়ির কেউ জানতে পারেনি। মনে মনে এইরকম কুমতলব এঁটে নিয়ে সে একদিন শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হলো। রত্নাবতী স্বামীকে দেখে ভাবল, স্বামী যতই কুস্বভাবের হোক না কেন, স্ত্রীর সে পরম গুরু। স্বামীর নিন্দা করাও পাপ, সুতরাং এখন স্বামীকে কিছু বললে পাপ হবে। সে ভাবল, স্বামী যে ব্যবহার আমার প্রতি করেছেন তা হয়তো ভুল ক্রমেই করেছেন। আমি যে এখানে আছি সে কথা না জেনেই উনি হয়তো এখানে এসেছেন। প্রথমেই উনি যাতে ভয় না পান তার একটা ব্যবস্থা করতে হবে, না হলে ভয় পেয়ে হয়তো এখনই পালিয়ে যাবেন। এই কথা মনে মনে ভেবে নিয়ে স্বামীর কাছে গিয়ে বলল, তুমি কিছু ভেবো না, আমার বাড়ির কেউই আসল ঘটনা জানে না। আমি সকলকে বলেছি দস্যুরা আমার সব অলংকারাদি কেড়ে নিয়ে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আর তোমাকে দস্যুরা ধরে নিয়ে গিয়েছিল। তোমার জন্য বাবা মা খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তোমাকে দেখলে তারা খুবই আনন্দিত হবেন। তুমি যেন আবার আমাকে ফেলে রেখে কোনোদিন পালিয়ে যেও না। তুমি আমার সঙ্গে যে খারাপ ব্যবহারই করে থাকো না কেন, আমি তোমারই আছি। রাতে রত্নাবতী বাবার দেওয়া অলংকার পরে অতি উৎফুল্ল মনে স্বামীর কাছে এলো। অনেক দিন পর স্বামীকে ফিরে পেয়ে সে মনে মনে খুব খুশি হলো। নয়নানন্দ কিন্তু মনে মনে নানা ফোন দিয়ে আটতে লাগলো। সে ঘুমোবার ভান করে শুয়ে রইল। রত্নাবতী ভাবল, স্বামী পথশ্রমে ক্লান্ত, তাই সেও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সেই সুযোগ বুঝে নয়নানন্দ সঙ্গে নিয়ে আসা তীক্ষ্ণ ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে সব অলংকার নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেল। গল্পটি শেষ করে সারি বলল, মহারাজ, যে কাহিনী আপনাকে শোনালাম তা আমার নিজের চোখে দেখা। সেই থেকে পুরুষ জাতের উপর আমার প্রচণ্ড অবিশ্বাস জন্মেছে। আমি প্রতিজ্ঞা করেছি কোনো পুরুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখব না, আর তাদের কাছ থেকে সব সময় দূরে থাকব। পুরুষেরা অত্যন্ত স্বার্থপর। বিষধর সাপের সঙ্গে বাস করা যায়, কিন্তু কোনো পুরুষের সঙ্গে বাস করা যায় না। সারির এ ধরনের কথা শুনে রাজা হেসে বললেন, ওহে চূড়ামণি, এবার তুমি বলো, স্ত্রী জাতির উপর তুমিই বা এত বিরক্ত কেন, আর তাদের দেখতেই বা পারো না কেন? তখন শুক বলল, তবে শুনুন মহারাজ, কাঞ্চনপুর নগরে সাগর দত্ত নামে এক বণিক বসবাস করতেন। তার ছেলে শ্রীদত্ত ছিল রূপে গুণে স্বভাবে সকলের চেয়ে একটু আলাদা। অনঙ্গপুরের সোমদত্ত বণিকের কন্যা জয়শ্রীর সঙ্গে তার একসময় বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য করতে বিদেশে গেলে স্ত্রী জয়শ্রী তার বাবার কাছে গিয়ে থাকতে লাগলো। অনেক দিন চলে গেল, কিন্তু শ্রীদত্ত বিদেশ থেকে না ফেরায় জয়শ্রী অধৈর্য হয়ে পড়ল। তার যেসব সখীদের বিয়ে হয়েছে তারা কেমন স্বামীর সঙ্গে সুখে বসবাস করছে, কিন্তু তার ভাগ্যে কি তাহলে ঘর সংসার নেই?
একদিন তার প্রিয় সখীকে মনের কষ্টে জয়শ্রী বলল, দেখো সখী, সংসার কি জিনিস তা আমি জানতেই পারলাম না। তোমাকে বলতে আমার কোনো লজ্জা নেই। একা একা এভাবে আমার দিন আর কিছুতেই কাটছে না। আমি বড়ই দুঃখিনী। তুমি যা করেই হোক এর একটা উপায় বের করো, না হলে যে আমার প্রাণ যায়। প্রিয় সখী, ধৈর্য ধরো। ভগবান মুখ তুলে চাইলে তুমি তোমার স্বামীকে আবার ফিরে পাবে। চিন্তা করো না। জয়শ্রী কিন্তু সখীর এ ধরনের কথায় সন্তুষ্ট হতে পারল না। তার মনের ইচ্ছা অন্যরকম। সে সেখান থেকে চলে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে রাস্তার লোক চলাচল দেখতে লাগলো। সেই সময় একজন রূপবান ও সুমেষ যুবক ওই পথ দিয়ে যাচ্ছিল। এক সময় দুজনের চোখাচোখি হলো। জয়শ্রীর মনে হলো, এর সঙ্গে যদি আমার বিয়ে হতো তাহলে আমি কতই না সুখী হতাম। জয়শ্রী তখন তার সখীকে ডেকে বলল, সখী, যেভাবেই পারো ওই যুবকের সঙ্গে আমার একবার যোগাযোগ করিয়ে দাও। সখী তার কথা মতো সেই যুবকের কাছে গিয়ে বলল, মহাশয়, সোমদত্তের কন্যা আপনার সঙ্গে দেখা করতে চায়। সন্ধ্যার পর আপনি যদি অনুগ্রহ করে আমার ঘরে একবার আসেন তাহলে বড় ভালো হয়। যুবক সখীর প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেল। সখী জয়শ্রীকে সব কথা বললে জয়শ্রী সন্তুষ্ট হয়ে তাকে নানা রকম উপহার দিল এবং তার কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করল। সন্ধ্যার পর সেই যুবক সখীর ঘরে এসে উপস্থিত হলো। সখী যুবককে বসিয়ে জয়শ্রীকে সংবাদ দিল। সে সন্তুষ্ট হয়ে সখীকে বলল, একটু রাত হলে যখন সকলে ঘুমিয়ে পড়বে তখন আমি তোমার ঘরে যাব। তারপর জয়শ্রী যথাসময়ে সেই যুবকের সঙ্গে দেখা করতে এলো। এরপর থেকে প্রতিদিনই জয়শ্রী সেই যুবকের সঙ্গে দেখা করতে যেত। কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্য শেষ করে শ্বশুর বাড়ি ফিরে এলো। অনেক দিন পর জামাইকে পেয়ে সোমদত্ত ও তার স্ত্রী খুবই খুশি হলেন, কিন্তু স্বামী ফিরে আসায় জয়শ্রী খুবই অসন্তুষ্ট হলো। প্রিয় সখীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে লাগলো। রাত্রে শাশুড়ি জামাইকে ও মেয়েকে খাইয়ে দাইয়ে তাদের ঘরে পাঠিয়ে দিলেন। জয়শ্রীর কোনো আগ্রহ না থাকলেও মায়ের কথা ফেলতে পারল না। শ্রীদত্ত স্ত্রীকে কাছে পেয়ে খুশি হয়ে বিদেশ থেকে তার জন্য আনা সুন্দর সুন্দর সব জিনিস উপহার দিতে লাগলো। কিন্তু জয়শ্রী এতে বিন্দুমাত্র সন্তুষ্ট না হয়ে বরং মুখ বেঁকিয়ে সব জিনিস ছুঁড়ে ফেলে দিল। তখন শ্রীদত্ত খুবই অসন্তুষ্ট হয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ল। স্বামী ঘুমিয়েছে দেখে জয়শ্রী তাড়াতাড়ি সেই সব ছুঁড়ে ফেলে দেওয়া মূল্যবান অলংকার ও শাড়ি পরে সেই গভীর রাতে সেই যুবকের সঙ্গে দেখা করতে গেল। সেই সময় এক চোর কাছেই লুকিয়েছিল। এত রাতে অলংকার পরে একটি স্ত্রীলোককে বাইরে বেরিয়ে যেতে দেখে সে তার পিছু নিল। এদিকে সেই যুবক একাকী জয়শ্রী আসার প্রতীক্ষায় সময় কাটাচ্ছিল, কিন্তু একটা বিষাক্ত সাপ তাকে কামড়ে দেওয়ায় সে সঙ্গে সঙ্গে মারা গেল। জয়শ্রী সেখানে উপস্থিত হয়ে দেখল যুবক তার আসতে বিলম্ব হওয়ায় ঘুমিয়ে পড়েছে। সে বারবার তাকে জাগাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু যে মৃত
তাকে কি করে জাগাবে? কিন্তু জয়শ্রী ভাবলো আসতে দেরি হওয়ায় যুবক অভিমানে বোধহয় আমার সঙ্গে কথা বলছে না। তার পাশে শুয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে মিষ্টি স্বরে তার দেরি হওয়ার কারণ বলতে লাগলো। চোরটি কাছেই দাঁড়িয়ে থেকে সব কিছু দেখতে লাগলো আর মৃদু হাসতে লাগলো। কাছে শিরিষ গাছে একটা পিশাচ বসেছিল। সে এইসব কাণ্ড দেখে মেয়েটির ওপর খুব রেগে গেল। সে মনে মনে বলল, মনে মনে এই কথা ভেবে সে যুবকের মৃতদেহের মধ্যে ঢুকে হঠাৎ লাফিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগাটি দাঁত দিয়ে কেটে নিয়ে আবার গাছে গিয়ে চড়ে বসল। চোরটি এমন তাজ্জব ব্যাপার দেখে খুবই আনন্দ পেল। এতক্ষণ পর জয়শ্রী বুঝতে পারল যে যুবকটি মৃত। সে তখন তার প্রিয় সখীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সখীকে বলল, বলো আমি এখন কি করি? এই অবস্থায় আমার বাবা মার কাছে কিভাবে যাই, আর কারণই বা কি করে বলবো? বিশেষ করে আমার স্বামীটিও আজ এসে উপস্থিত হয়েছে। এরকম অবস্থায় আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তুমি আমাকে একটু বিষ এনে দাও, তাকে এই বিপদ থেকে উদ্ধার পাই। এই বলে সে কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগলো। সব শুনে জয়শ্রী সখী চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর জয়শ্রী বলল, আমি একটা ভালো উপায় বের করেছি, ভেবে দেখো কেমন হবে। আমি এই অবস্থায় ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে আরম্ভ করব। আমার কান্না শুনে সকলে এখানে ছুটে এসে কারণ জানতে চাইলে বলবো আমার স্বামী অকারণে ক্রোধে অন্ধ হয়ে আমাকে অনেক মেরেছেন এবং দাঁত দিয়ে আমার নাকের ডগা কেটে দিয়েছেন। সখী তার এই মত সমর্থন করল। আর দেরি না করে জয়শ্রী ছুটতে ছুটতে স্বামী যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গিয়ে শুয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, ও মা গো, ও বাবা গো, এ আমার কেমন স্বামীর হাতে আমাকে দিয়েছো গো। খুনিটা যে আমার নাক কেটে নিয়েছে গো। জয়শ্রীর কান্না শুনে বাড়ির সকলে ছুটে এলো। সেই ঘরে দেখলো তাদের মেয়ের নাক কাটা, সমস্ত গা ও কাপড় রক্তে ভেসে যাচ্ছে। তখন সকলে ব্যস্ত হয়ে এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো। গোলমাল শুনে বেচারি জামাইয়েরও ঘুম ভেঙে গেছে ইতিমধ্যে। সে ভ্যাবাচেকা খেয়ে চুপটি করে বসে আছে। জয়শ্রী তার স্বামীর দিকে আঙুল দেখিয়ে বলল, ওই খুনি আমার এই দশা করেছে। তখন সকলে শ্রীদত্তকে গালাগালি করতে লাগলো। শ্রীদত্ত এই বিষয়ে কিছুই জানে না। এইসব কাণ্ড দেখে সে খুব দুঃখ পেল। মনে মনে বলল, অনেক দিন আমি দেশে ছিলাম না, সব কিছু না জেনে এখানে আসা আমার ঠিক হয়নি। এখন আমি বুঝতে পারছি আমার স্ত্রী চরিত্রহীনা। তাই প্রথম সাক্ষাতেই সে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। এই জন্যই নীতিজ্ঞেরা বলেছেন, মানুষ তো দূরের কথা, দেবতারাও স্ত্রীলোকের চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা বুঝতে পারে না। জানি না আমার কপালে কি ঘটবে। পরদিন সকালেই শ্বশুর তাকে কোটালের হাতে তুলে দিলেন। তারপর তাকে বিচারপতির সামনে দাঁড়াতে হলো। সব কিছু মন দিয়ে শুনে বিচারপতি জয়শ্রীর কথাই অবশেষে বিশ্বাস করলেন এবং শ্রীদত্তকে শুলে দিতে আদেশ দিলেন। সেই চোরটার কিন্তু মানবতা বোধ ছিল।
সে বিচারালয়ের একটু দূরেই দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল। বিনা অপরাধে একটা লোকের শাস্তি হচ্ছে দেখে সে বিচারকের সামনে এসে বলল, আগে হুজুর ধর্মবাজার, আপনি সব কিছু না জেনে এই নিরাপরাধ ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন হুজুর। আমার একান্ত অনুরোধ, আপনি ন্যায় বিচার করুন। এই মেয়েটির কথা একদম বিশ্বাস করবেন না হুজুর, এই মেয়েটির কথা একদম বিশ্বাস করবেন না। চোরের মুখে বিচারক এই কথা শুনে খুব অবাক হলেন এবং চোরের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন। চোরের কথা মতো জয়শ্রীর সখীর বাড়িতে লোক পাঠালেন সত্যাসত্য যাচাই করার জন্য। যখন তারা সত্যি সত্যি সেখানে মরা মানুষটিকে দেখতে পেল আর জয়শ্রীর নাকের ডগাটিও নিয়ে এলো, তখন বিচারক চোরের কথাই সত্য বলে মেনে নিলেন। তারপর জয়শ্রীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন আর শ্রীদত্তকে অন্যায়ভাবে হেনস্থা করার জন্য তাকে পুরস্কার দিয়ে সন্তুষ্ট করলেন। গল্প শেষ করে সুখ বলল, তবেই বুঝুন মহারাজ, কেন আমি স্ত্রী জাতিকে পছন্দ করি না। এই গল্পটি শেষ করে বেতাল এবার বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, এবার বলো তো মহারাজ, কে বেশি পাপী, নয়নানন্দ না জয়শ্রী? বিক্রমাদিত্য বললেন, আমার মতে দুজনেই সমান দোষী। মহারাজ, এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ, তাই শর্ত অনুযায়ী আমি চললাম মহারাজ, আমি চললাম। চললাম মহারাজ। ঠিক উত্তর পেয়ে বেতাল রাজার কাঁধ থেকে নেমে শ্মশানে ফিরে গিয়ে সেই গাছে ঝুলে পড়ল। বিক্রমাদিত্য ছাড়বার পাত্র নন, তিনি সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে আবার কাঁধে ফেলে চলার জন্য পা বাড়ালেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বেতাল পঞ্চবিংশতির চতুর্থ গল্প, সুখ ও শাড়ির গল্প। গল্পের সূত্রধার আমি রায়া, অন্যান্য চরিত্রে প্রীতম, অনিমেষ, আশা, সুকুমার মাইতি, রিমা, পৌলমী, সুমন এবং রায়া। পোস্টার ডিজাইনে সুমন। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।